রয়েছো যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। কথাটা শুনে রোশন এক দৃষ্টিতে মুস্কানের দিকে তাকিয়ে রইল। একবার বলেছি তোকে অন্য কারোর সঙ্গে দেখতে আমার ভালো লাগে না। মুস্কানের বুকের ভেতরটা কেঁপে উঠল। এটাই কি সেই রোশন যে তাকে দেখলেই বিরক্ত হতো? তোমার মধ্যে তো অ্যাটিটিউডে ভরা, তুমি তো আমাকে দেখলেই রেগে যাও, তাহলে এখন এমন করছো কেন? ঠিক তখনই বাহিরের থেকে মাহির চিৎকার। আরে তোমরা কোথায়? রোশন ভাইয়া কই তুমি? মুস্কান কোথায় তুই? দুজনেই চমকে উঠল। মুস্কান বেরিয়ে যাওয়ার আগে একবার ফিরে তাকালো রোশনের দিকে, তারপর একটা দুষ্টামির হাসি দিয়ে বলল, হিংসাতে তোমার মুখটা কিন্তু খুব সুন্দর লাগছিল ভাইয়া। কথাটা বলেই সে দৌড়ে চলে গেল। রোশন দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের কোনো অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ধীরে ফিসফিস করে বলল, এই মেয়েটা মনে হয় একদিন আমাকে পাগল করে দেবে। গায়ে হলুদের পরের দিনের সকাল, সারা বাড়িতে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলে। রান্নাঘরে মেঝো চাচি, ছোট চাচির সবাই যেন ব্যস্ত। মিষ্টিগুলো দেখে রাখো তো। ভাবি, ওগুলো তো আমি দেখছি, তুমি বরযাত্রীর রুমটা দেখে আসো। মাহি, মুস্কান, তোমরা ফুলগুলো নিয়ে আসো। পিয়াল বাবা, অতিথিদের নাস্তার দিকে খেয়াল রেখো। হাসি মুখে বলল সবাই। হয়ে গেছে খেলামালি। পিয়ালের মুখে হাসি থাকলেও বুকের ভিতরে অদ্ভুত একটা অস্থিরতা। আজ একমাত্র বোনের বিয়ে, বাবা নেই, মায়ের কাছে সংসারে এত দায়িত্ব। সে শুধু চাই আজকে দিনটা ভালোভাবে শেষ হোক। এদিকে চুপচাপ বসে আছে রাহির মা, চোখে বারবার পানি চলে আসছে। তিনি আস্তে করে বললেন, রাহি শুধু মায়ের হাতটা শক্ত করে ধরে রইল। এদিকে বরপক্ষের গাড়ি আসার কিছুক্ষণ আগেই হঠাৎ বাড়ির গেটের সামনে একটা সাদা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো এক মধ্যবয়সী ভদ্রলোক, তার সঙ্গে এক তরুণী। সবার মুখে এক অদ্ভুত বিস্ময়। লোকটা গম্ভীর গলায় বললেন, বর কোথায়? পিয়াল এগিয়ে এসে বলল, আপনি কে? বরকে খুঁজছেন কেন? বর তো এখনো আসেনি। লোকটা একটা ফাইল এগিয়ে দিলেন আর বললেন, আমি একটু কথা বলতে এসেছি। ঘরের ভেতরে সবাই জড়ো হলো। ভদ্রলোক ধীরে ধীরে বললেন, যেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন সেই ছেলের সম্পর্কে জানেন? বড় চাচা, মেজো চাচা, মুস্কানের বাবা সবাই যেন হতভম্ব হয়ে গেল। লোকটা কি বলতে চাচ্ছে? তারা তো খোঁজ খবর নিয়েই বিয়ে ঠিক করেছে। ঘরটা পুরো নিস্তব্ধ, কেউ যেন কথা বলার অবস্থায় নেই। বড় চাচা অবাক হয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে চাইছেন? না জেনেই কি বিয়ে ঠিক করেছি আমরা? হ্যাঁ, ভদ্রলোক বড় চাচার মুখের দিকে তাকিয়ে ধীর স্বরে বললেন, জেনে দিচ্ছেন ভালো কথা, তবে ওই ছেলে আপনাদেরকে যতটুকু জানতে দিয়েছে, কারণ ওই ছেলে আগে থেকেই বিবাহিত। কথাটা শুনে যেন সবার মাথায় বাজ পড়ল। কেউ যেন কথাটা বিশ্বাস করতে চাইল না। তরুণীটি কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে এসে বলল, এক মুহূর্তে পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। রাহির মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। পিয়াল রাগে কাঁপতে লাগলো। আমি ওই ছেলেকে ছাড়বো না। এত বড় ধোঁকাবাজি আমার সাথে। ঠিক তখনই বরপক্ষে এসে পড়ল। পিয়াল সোজা গিয়ে ছেলেটার কলার চেপে ধরলো। তুই এত বড় প্রতারক আমার বোনের জীবনে খেলতে এসেছিস? দুই পক্ষের মধ্যে হইচই শুরু হয়ে গেল। রোশনের বাবা গম্ভীর গলায় বললেন, এই এত বড় অসভ্য বাটপাড়ের সাথে আমরা মেয়ে কখনোই বিয়ে দিব না। হ্যাঁ, এত বড় সত্য গোপন করে বিয়ে করতে এসেছে। চেহারা দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ এত বড় বাটপাড়ি। বড় চাচি এগিয়ে এসে রাহির মাকে জড়িয়ে ধরলেন। আপা কাঁদবেন না, না আমাদের মেয়ে কোনো ফেলনা নয়, সে এইরকম একটা ছেলের কাছে যে দিতেই হবে। রাহি তখনও চুপচাপ, সে যেন কিছুই বলতে পারছে না। চারপাশের মানুষজনের কথা, কান্না, চিৎকার সব মিলে তার পৃথিবীটা যেন থমকে গেছে। এত
এত অপমানের পর সবকিছু শেষে বরপক্ষ চলে যায়। রাহি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে এক কোণায়, সবাই যেন স্তব্ধ। ঠিক তখনই সবার পেছন থেকে একটা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ ভেসে এলো। একটা কথা বলতে চাই। সবাই ঘুরে তাকালো। নোমান। সে ধীরে সামনে এগিয়ে এসে দাঁড়ালো। তার মুখে কোনো দ্বিধা নেই, চোখে শুধু দৃঢ়তা। সে প্রথমে রাহির মায়ের সামনে দাঁড়িয়ে বলল, ফুপি, তুমি যদি অনুমতি দাও আমি একটা কথা বলতে চাই। রেবেকা বেগম অবাক হয়ে নোমানের মুখের দিকে তাকালো। নোমান ধীরে বলতে থাকলো, আমি রাহিকে বিয়ে করতে চাই, তবুও ওইরকম একটা বাটপাড়ের হাতে রাহিকে তুলে দিতে চাই না। 1 সেকেন্ডে 2 সেকেন্ড পুরো বাড়ি নিস্তব্ধ। কেউ যেন শ্বাস নিচ্ছে না। কথাটা শুনে পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেছে। নোমানের মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, নোমান, তুই কি বলছিস? হ্যাঁ মা, যেটা অনেক আগেই বলা উচিত ছিল। মানেটা কি নোমান? কি আগে বলা দরকার ছিল? আমি রাহিকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু নিজের কেরিয়ার না করে কখনো কাউকে কিছু বলতে চাইনি। ভেবেছিলাম বিদেশ থেকে ফিরে সবাইকে বলবো, কিন্তু ফিরে এসে দেখি সবকিছু অনেক দেরি হয়ে গেছে। রাহির চোখ বেয়ে নীরব জল গড়িয়ে পড়তে লাগলো। সে মাথা নিচু করে কাঁপছে। আজ এতদিনে চেপে রাখা অনুভূতিগুলো যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। এই সময় ছোট চাচি সোনিয়া বেগম এগিয়ে এসে বললেন, আমি একটা কথা জানি। সবাই তার দিকে তাকালো। নোমান বিদেশে যাওয়ার আগে মুস্কানের সাথে কথাটা শেয়ার করেছিল। আমি দরজার আড়াল থেকে সেটা শুনে নিয়েছিলাম। মুস্কান ধীরে ধীরে সামনে এসে মাথা নাড়ল। হ্যাঁ, ভাইয়া রাহি আপুকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু আমি যখন জানতে পারি রাহি আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, পরিবারের সম্মানের কথা ভেবে ভাইয়া সেটা প্রকাশ করেনি, আর আমিও কাউকে কিছুই বলতে পারিনি। পিয়াল কিছুক্ষণ চুপ করে নোমানের দিকে তাকিয়ে রইল। তারপর এগিয়ে এসে নোমানকে জড়িয়ে ধরল। চোখ ভেজা কণ্ঠে বলল, তুই আগে কেন বলিসনি ভাই? ভাবছিলাম তো সময় হলে বলবো, কিন্তু তখন তো বেশ দেরি হয়ে গেল। তোরা তো আমার কাছ থেকে ওকে বিদায় করার জন্য ব্যস্ত ছিলি। রাহির মা কাঁদতে কাঁদতে বললেন। এই সময় রোশন চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখ গেল মুস্কানের দিকে। মুস্কানের চোখেও জল। সে নোমান আর রাহির জন্য কাঁদছে। রোশনের মনে হলো, এই মেয়েটার মনটা কত সুন্দর, অন্যের জন্য চোখে জল আসে। আর ঠিক সেই মুহূর্তে বুঝলো সে শুধু মুস্কানের সৌন্দর্যে নয়, তার মনটাকেও ভালোবেসে ফেলেছে। অনেকক্ষণ নীরবতার পর সবাই মিলে সিদ্ধান্ত নেয় ছেলের ইচ্ছা ফেলে দেওয়া যায় না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নোমান আর রাহির বিয়েটা ফেলে ফেলবে। পুরো বাড়ি যেন আবার হাসিতে ভরে ওঠে। রাহির মুখে সেই হারিয়ে যাওয়া হাসিটা ফিরে আসে। রাহি ধীরে ধীরে মুস্কানের হাত দুটো ধরে বললে, তুই না থাকলে হয়তো আজ আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। মুস্কান চোখ মুছে হেসে বলে, আমার নোমান ভাইয়া আর আমার রাহি আপু সারা জীবন দুঃখে থাকবে, আর আমি তাদের জন্য কিছুই করব না, সেটা তো হতে পারে না। নোমান মুস্কানের মাথায় হাত রেখে বলে, তুই সবসময় এরকমই থাকিস পাগলি। সারাদিনের বিয়ের ধকল শেষে বাড়িটা ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। অনেক কিছু হয়ে গেল আজ। সবাই যেন খুব ক্লান্ত। বাইরে এখনো কয়েকজন কাজিনের হাসির শব্দ ভেসে আসছে। মাহি দরজার বাইরে দাঁড়িয়ে দুষ্ট গলায় বলে, নোমান ভাইয়া, দরজা খুলতে হলে কিন্তু সালামি লাগবে। 10,000-এর নিচে খুলবি না। ভেতর থেকে নোমান হেসে বলল, তোরা কি আমার ভাই বোন হয়ে এসেছিস না আমাকে লুট করতে এসেছিস? হাসির রোল পড়ে গেল। শেষ পর্যায়ে অনেক হাসাহাসির পর দরজা বন্ধ হলো। ঘরটা ফুলের সুবাসে ভরে আছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার গন্ধে যেন অন্যরকম এক প্রশান্তি। রাহি বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। নোমান ধীরে ধীরে দরজা বন্ধ করে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর একটু দূরে বসে মৃদু হেসে বলল, এত চুপচাপ কেন তুমি? রাহি মুখ তুলে তাকিয়ে আবার নিচু করে ফেলল। আমার কেন যেন লজ্জা লাগছে। আমারও লাগছে কিছুটা। রাহি অবাক হয়ে তাকালো। তারপর নোমানের দিকে তাকিয়ে বলল, তোমার লজ্জা লাগছে কেন? কেন, আমি কি মানুষ না নাকি? ছেলে মানুষ বলে লজ্জা থাকতে নেই?
দুজনেই হেসে ফেলল। কিছুক্ষণ নীরবতার পর নোমান ধীরে ধীরে বলল, একটা কথা জিজ্ঞেস করবো রাহি? সত্যি করে উত্তর দেবে। তুমি কি কখনো কোনোদিন আমার কথা ভেবেছো? প্রশ্নটা শুনে রাহির চোখ ভিজে উঠল। প্রতিদিন প্রতিটা মুহূর্তে ভেবেছি। নোমান অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি যখন বিদেশে চলে গেলে সবাই বলতো নোমান খুব ভালো করেছে, আর আমি লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতাম, তুমি যেন ভালো থেকো, তাড়াতাড়ি ফিরে এসো। নোমানের চোখে জল চিকচিক করে উঠল। সে ধীরে বলল, তাহলে সেদিন কিছু বলনি কেন? একটা মেয়ে কী করে সবার আগে এইসব কথা বলতে পারে? তাছাড়া আমার এই সাধ্য কোথায় ছিল যে আমি এই পরিবারের থেকে এই পরিবারের ছেলেকে ভালোবাসার কথা বলি? নোমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কত বোকা ছিলাম জানো। নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ভেবেছিলাম সময় তো আছেই, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু যখন তুমি ফিরে এলে তখন মনে হলো না, আল্লাহ হয়তো বা কিছু একটা লিখেছে। একটু দেরিতে হলেও তুমি ফিরে এসেছিলে, আর ওটাই আমার ভিতরে সাহস দিচ্ছিল। আর যদি এই সত্যটা সামনে না আসতো ওই লোকটার, তাহলে কি ওই লোকটার বউ হয়ে যেতে? রাহির চোখ নামিয়ে বলল, তাহলে হয়তো আমি আপনার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকতাম। কথাটা শুনে নোমানের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে রাহির মুখটা আলতো করে তুলে ধরে বলল, এতটা ভালোবাসলে অথচ মুখ ফুটে একটাবারের জন্য আমাকে বলতে সাহস পেলে না। তুমি মনে হয় আমাকে পুরোপুরি ভালোবাসোই নাই। হয়তো আপনার চেয়ে একটু বেশি বাসে। তাহলে এতদিন আমাকে কষ্ট দিলে কেন? আমি কষ্ট দিয়েছি? আমি তো ভাবতাম তুমি আমাকে দেখলে অন্যদিকে সরে যাও, হয়তো আমাকে তোমার ভালো লাগে না। ওটা লজ্জার জন্য ছিল, আর তুমি ভেবেছো অভিমান। তখনই বাহির থেকে একটা শব্দ ভেসে এলো। নোমান ভাইয়া, এত কথা বলো না বাসর ঘরে। সাইড থেকে পিয়াল মুস্কানকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এই পাগলি, চল এখান থেকে। কেন ওদের ডিস্টার্ব করছিস? বাহিরে আবার হাসির শব্দ শোনা গেল সবার। ভেতরে রাহি মুখ টিপে টিপে হেসে ফেলল। নোমান মাথা নেড়ে বলল, এই পাগলি আবার এসেছে, দেখেছো? শান্তিতে একটু কথাও বলা যাচ্ছে না। এটি তো আমাদের পরিবার। নোমান এবার খুব শান্ত গলায় বলল, আজ থেকে তোমার কোনো ভয় নেই। তোমার সব হাসি, সব কান্না, সব স্বপ্নের দায়িত্ব আমার। নোমান মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এতদিনের নীরব ভালোবাসা অবশেষে যেন নিজের ঠিকানা খুঁজে পেল। নোমান ধীরে ধীরে রাহির কাছে এসে রাহিকে বুকের সাথে জড়িয়ে নিল। রাহি যেন নোমানের বুকে এক পৃথিবীর শান্তি খুঁজে পেল। আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিয়েছি। আমি তোমাকে পুরোপুরি আমার করে চাই। কি হবে তো আমার? রাহি লজ্জা পেয়ে নোমানের বুক থেকে সরে যেতে চাইলে নোমান আরো শক্ত করে রাহিকে বুকের সাথে চেপে ধরল। ধীরে ধীরে নোমান রাহির মুখটা তুলে ধরে রাহির কপালে ঠোঁট ছোঁয়ালো। এতে করে যেন রাহি কিছুটা কেঁপে উঠল। দুটি ভালোবাসা যেন মিলেমিশে এক হয়ে গেল। শুরু হলো ওদের নতুন পথ চলা। রোশনের জীবনটা যেন আগের মতো নেই। সকালবেলা ঘুম ভাঙলে প্রথমেই মনে পড়ে মুস্কান কি করছে, ভার্সিটিতে গিয়েছে, কার সঙ্গে কথা বলছে। নিজেই নিজের উপর বিরক্ত হয়। একটা মেয়ে তাকে এমনভাবে ভাবাচ্ছে কেন? অন্যদিকে মুস্কান যেন আগের মতোই প্রাণবন্ত। সে সহজে সবার সঙ্গে সহজভাবে মিশে যায়, কিন্তু রোশনের সঙ্গেই সে উল্টো। যেন কিছুই বোঝে না, যেন রোশন তার কাছে বিশেষ কেউ না। এই উদাসীনতাই রোশনকে আরো পাগল করে তুলছে। হঠাৎ করে একদিন ভার্সিটির গেটের সামনে ক্লাস শেষ করে বের হতেই পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ। হ্যালো মুস্কান, কেমন আছো? মুস্কান ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়। হ্যাঁ আরিয়ান, তুমি এখানে? মুহূর্তেই দুজনেই হেসে ওঠে। আরিয়ান চট্টগ্রামের সেই মুস্কানের ক্লাসমেট। এখন বাবার ব্যবসা সামলানোর পাশাপাশি পড়াশোনা করছে। আরিয়ান হেসে ওঠে মুস্কানের দিকে তাকিয়ে বলে, এই তুমি অনেক বদলে গেছো। তুমিও কম না, তুমিও তো অনেক বদলে গেছো। দুজনের গল্প যেন শেষ হতে চায় না। পুরনো বন্ধুদের মতো হাসতে হাসতে ক্যাম্পাসের বাইরে এলো। দূরে নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল রোশন। সে সবটাই দেখছিল। মুস্কান হাসি
মুস্কানের হাসি, আরিয়ানের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলা, কখনো হালকা করে কাঁধে হাত রাখা। রোশনের বুকের ভেতরটা হিংসায় জ্বলে উঠল। সে তাতে দাঁত চেপে মুস্কানের কাছে এসে বলল, কে এই ছেলেটা? আর এইভাবে গায়ে পড়ে কথা বলার কি আছে? মুস্কান কিছু না বলে গাড়িতে গিয়ে বসে পড়ল। রোশন গাড়ির স্পিড এত জোরে বাড়িয়ে দিয়েছে যেন এই মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। মুস্কান কিছুটা রেগে যেয়ে বলল, এইভাবে পাগলের মতো গাড়ি চালাচ্ছ কেন? মেরে ফেলবে নাকি? কতদিন বলেছি যে কোনো ছেলের সাথে কথা না বলতে, কানে চায় না? সেই একই কাজ বারবার করে চলেছে। মুস্কান বাড়ি ফিরতেই দেখলো সবাই ড্রয়িং রুমে। সে সবার সঙ্গে গল্প করে নিজের রুমে যাচ্ছিল। ঠিক তখনই করিডোরে রোশন সামনে এসে দাঁড়ালো। একটু কথা আছে, শোন। মুস্কান তার মুখের দিকে তাকিয়ে বলল, যা বলার এখানেই বলো। এখানে বলা যাবে না, রুমে আয়। মুস্কান অবাক হলেও রাজি হলো। চারিদিকে সন্ধ্যার নরম আলো চারপাশে। রোশন ধীরে ধীরে বলে উঠল, আজকের যার সাথে এমন হেসে হেসে কথা বলছিলি, ওই ছেলেটাকে? মুস্কান মুচকি হেসে বলল, কেন জানতে চাইছো? কারণ জানতে ইচ্ছে করছে। ও আমার চিটাগাঙের ক্লাসমেট। শুধু ক্লাসমেট না, ও আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, খুব ভালো বন্ধু। এর জন্যই বুঝি বারবার কাঁধে হাত রাখছিলি আর ওইভাবে হাসছিলি। ও বাবা, এখন হাসতেও কি অনুমতি লাগবে নাকি? তুই কি সবকিছু বুঝেও না বোঝার ভান করছিস? কি বলতে চাইছো ভাইয়া? তোকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। আর এই প্রতিটা কথার মধ্যে ভাইয়া ভাইয়া বলা লাগে নাকি? মুস্কানের চোখে এক দুষ্টামি ঝিলিক দিল। সে আরেকটু বেশি করে বলতে লাগলো, আরে ভাইয়া, কেন হবে না? তাছাড়া একটা ব্যাপার কি জানো ভাইয়া? রোশন কয়েক পা এগিয়ে এলো। হঠাৎ করেই মুস্কানের মুখের হাত চাপা দিয়ে বলে উঠল, আর একবার বলবি এই শব্দটা, তাহলে তোকে। কি করবে তাহলে? দুজনের মাঝে এখন শুধু অল্প দূরত্ব। রোশনের নিঃশ্বাসটা মুস্কানের গলায় পড়ছে। মুস্কান যেন সেই নিঃশ্বাসে মাতাল হচ্ছে। তারপরও নিজেকে ধরে রেখে বলে ওঠে, তুমি তো আমার ভাইয়া। তাছাড়া তোমাকে ভাইয়া না ডাকার কারণ? বাকিটা আর বলতে পারে না। রোশনের গলায় এক অদ্ভুত কাঁপুন। চাপা গলায় বলে উঠল, কারণ আমি তোকে ভালোবাসি মুস্কান, অনেক বেশি ভালোবাসি। যতটা বেসেছিলাম তার থেকেও বেশি। মুস্কান কিছুক্ষণ স্থির হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটিয়ে বলল, কিন্তু আমি তো ভালোবাসি না ভাইয়া তোমাকে। আমার ছোটবেলার সেই পাগলামি, সেটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন আমি অন্য মুস্কান, যে একসময় তোমার পিছনে ঘুরে বেড়াতো, তোমার সব কাজে তোমাকে জ্বালাতন করত। এখন আর সেই মুস্কান নেই। যে মানুষটা আমাকে সব সময় বকেছে, কাঁদিয়েছে, অবহেলা করেছে, সে যদি হঠাৎ করে এসে আমাকে ভালোবাসার কথা বলে, তাহলে কেন শুনবো আমি? এই কথাটা বলেই মুস্কান চলে যেতে চাইল। রোশন পেছন থেকে হাতটা টেনে ধরাতে হঠাৎ করে এই ব্যালেন্স হারিয়ে মুস্কান একদম রোশনের বুকের মধ্যে এসে পড়ল। এতে করে রোশন কিছুটা অবাক হলেও সে মুস্কানকে ছেড়ে দিল না, বরং আরও শক্ত করে দুই হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। এই কাণ্ডতে মুস্কান হতভম্ব হয়ে কি করবে বুঝতে পারল না। তবুও সে হাত দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু রোশনের শক্ত বাহুর বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রোশনের গাঢ় নিঃশ্বাস মুস্কানের গালে ছুঁয়ে যাচ্ছে। মুস্কান যেন নিজেকে অদ্ভুতভাবে রোশনের বুকে আবিষ্কার করছে। রোশন ধীরে ধীরে মুস্কানের কানের কাছে এলো। ঠোঁটগুলো যেন কান ছুঁয়ে বলতে থাকে, আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোকে অন্য কারোর সাথে মোটেও সহ্য করব না আমি। কথাটা যেন মনে থাকে। অন্য কারোর সাথে এইভাবে আর একবার হাসাহাসি করতে দেখলেই সেদিন আমি তোকে। বাকি কথাটা আর বলতে পারে না। বাহির থেকে কেউ একজন রোশন বলে ডাকতে থাকে, আর তখনই সে মুস্কানকে ছেড়ে দেয়। রোশনের বাহু থেকে
ছাড়া পেয়ে মুস্কান যেন কোনো দিকে না তাকিয়ে দৌড়ে সে রুম থেকে বেরিয়ে যায়। তুই যতই সরে যেতে চাস, আমি আর এবার তোকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না পাগলি। নোমান আর রাহির বিয়ের পর পুরো বাড়িতে আবার হাসি ফিরে এসেছে। এক সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। বড় চাচা বলে উঠলেন, অনেক বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি। সময় মতো ধরা না পড়লে কি সর্বনাশটাই না হতো না? হ্যাঁ। মুস্কানের মা সোনিয়া বেগম বলে উঠলেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই হোক, আমাদের নোমানের বিয়েটা তো হয়ে গেল, এবার রোশনের পালা। আমিও তাই ভাবছি, এবার আমাদের ছেলেরও ঘরটা বসাতে হবে। রোশনের বাবা পত্রিকা নামিয়ে হেসে বলল, আমার ছেলের জন্য তো পাত্রীর অভাব হবে না। পাত্রীর অভাব হবে না বড় আব্বু, কিন্তু ভাইয়ার সাহসের অভাব হবে। সবাই হেসে উঠল। রোশন শুধু একবার চুপচাপ মুস্কানের দিকে তাকালো। মুস্কান যেন কিছুই দেখল না। মনে হলো যেন কোনো কথাই তার কানে যায়নি। দুদিন পর বাড়ির সামনে এসে থামলো একটি গাড়ি। সেখান থেকে নামলো একটি সুন্দরী মেয়ে। পরিপাটি পোশাক, আত্মবিশ্বাসী হাসি। কলিং বেল বাজাতে দরজা খুলল মুস্কান। মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠল, কাকে চাই আপনার? মেয়েটি হাসি দিয়ে বলল, রওশন আছে? ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামছিল রোশন। মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল সে। কাছে এসে বলল, কি ব্যাপার তানিয়া, তুমি হঠাৎ? সারপ্রাইজ, তোমাকে না বলেই চলে এলাম। ড্রয়িং রুমে বসতেই তানিয়া সবার সঙ্গে খুব সহজভাবে মিশে গেল। তা মা, তুমি এখন কোথায় থাকো? আমি আর রওশন একসঙ্গে পড়তাম। বিদেশে যাওয়ার পর মাঝে মাঝে আমাদের কথা হতো। রওশন দেশে চলে এসেছে, তাই ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিই। কথা শুনেই মুস্কানের বুকটা হালকা কেঁপে উঠল। তারপর থেকে তানিয়া প্রায়ই বাড়িতে আসতে লাগলো। কখনো রোশনের জন্য কফি নিয়ে আসে, কখনো পুরনো ছবির কথা বলে, কখনো হাসতে হাসতে তার হাত ধরে টেনে বলে, চলো বাইরে থেকে কফি খেয়ে আসি। রোশন বারবার দূরত্ব রাখতে চাইছিল, কিন্তু তানিয়া যেন বুঝতেই চাইছে না। সে যেন নাছোড়বান্দা। রওশন, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি তোমাকে নিয়ে বাইরে যেতে চাই, তুমি এমন করছো কেন? রোশনের মায়ের দিকে তাকিয়ে বলতে থাকে, আন্টি, আপনি একটু বলুন না, ও আর আমি একসাথে লং ড্রাইভে যাব। সবকিছু চুপচাপ দেখছিল মুস্কান। তার মুখে কোনো অভিমান নেই, শুধু তার আচরণটা বদলে গেল। সে আগের চেয়ে আরো বেশি নির্লিপ্ত হয়ে গেল। এদিকে ক্যাম্পাসে আরিয়ানের সঙ্গে আবার দেখা হতে লাগলো লাইব্রেরিতে, কফি শপে। আরিয়ান সবসময় ভদ্র এবং আন্তরিক। একদিন সে মুস্কানকে বলল, কি ব্যাপার মুস্কান, তোমার মুখের হাসিটা বেশ কয়েকদিন যাবত দেখছি না। এনি প্রবলেম? কই, কিছু হয়নি তো। একজন ফ্রেন্ড হিসেবে আমি কিন্তু তোমায় সবটাই বুঝি। তুমি দিন দিন কেমন যেন বদলে যাচ্ছ। সবকিছু বোঝা যায় না আরিয়ান। দূরে দাঁড়িয়ে ব্যাপারটা খেয়াল করলো রোশন। মুস্কান আর আরিয়ানকে এত কাছাকাছি দেখে তার ভেতরে আগুন জ্বলে উঠল। কিন্তু সে বুঝতে পারল না তানিয়ার সাথে তাকে দেখার পর মুস্কানেরও ঠিক একই অবস্থা হয়। একদিন রাতে মুস্কান ছাদে একা দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। হঠাৎ করেই রোশন এসে পাশে দাঁড়ায়। মুস্কান টের পেলেও সেদিকে তাকায় না। রোশন ধীরে ধীরে বলে ওঠে, আমাকে তুই এড়িয়ে চলছিস কেন? আপনি আজকাল অনেক ব্যস্ত। সেদিন বড় চাচি বলছিল আপনার বিয়ের কথা। আপনাকে তানিয়া আপুর সাথে খুব মানায়। আপনারা দুজন বিয়ে করে নেন। তানিয়া শুধু আমার বন্ধু, আমি তাকে কখনোই ভালোবাসিনি, আর বিয়ে তো দূরের কথা। মুস্কান হেসে ফেলল, কিন্তু সেই হাসিটা ছিল কষ্টের। সব ছেলেরাই তার প্রেমিকাকে প্রথম বান্ধবী বলে। কথাটা বলেই সে নিচে নামার জন্য পা বাড়ালো। মুস্কানকে চলে যেতে দেখে রোশন ঘুরে তার হাতটা টেনে ধরল। এতে করে মুস্কান পা স্লিপ কেটে পড়ে যেতে নিলে রোশন তার কোমর চেপে ধরে আটকে ফেলল। মুস্কান দু হাতে ধাক্কা দিয়ে রোশনকে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, খবরদার ছুবেন না আমাকে।
রোশন যেন বেপরোয়া, সে মুস্কানের কথা কানে না দিয়ে সে মুস্কানকে আবারও চেপে ধরল। মুস্কান ছুটে যাওয়ার জন্য হাত পা নাড়তে লাগলো। রোশন শক্ত করে তাকে বুকের সাথে চেপে ধরল। আস্তে করে নিজের কপালটা মুস্কানের কপালের সাথে ঠেকিয়ে বলতে লাগলো, কেন এত পাগলামি করিস? কেন একটুও বুঝতে চাস না আমাকে? বুঝতে চাই না আমি আপনাকে। কেন? কি আমার অপরাধ? মুস্কান ছোটাছুটি করতে চাইলেও রোশন ধীরে বলে ওঠে, চুপ, একটুও নড়বি না, একদম চুপ করে থাক। চুপ করবো না, ছেড়ে দেন আমাকে। কেন ধরেছেন? কারণ তোকে ভালোবাসি, তুই শুধু আমার, শুধুই আমার। আমি কখনোই আপনার ছিলাম না, না কখনো হব আপনার। এই কথা শুনে যেন মাথায় আগুন ধরে উঠল। দিক বেতিক চিন্তা না করে সে নিজের ঠোঁটটা মুস্কানের ঠোঁটের মধ্যে মিশিয়ে দেয়। মুস্কান যেন বরফ হয়ে গেল, তার শরীরটা হিমশীতল হয়ে আসছে। এটা কি হচ্ছে? রোশন যেন রাগের বশে হুঁশ হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর হঠাৎ করেই রোশন মুস্কানকে নিজের ঠোঁট থেকে মুক্ত করে দেয়, কিন্তু পুরোপুরি ছেড়ে দেয় না। বুকের সাথে জড়িয়ে ধরে রাখে, বলতে থাকে, আর একবার যদি আমার কাছ থেকে সরে যেতে চাস, আর একবার যদি বলিস তুই অন্য কারোর, তাহলে আজকের যেটা করেছি এর থেকেও ভয়ঙ্কর কিছু করব। এই কথা বলেই সে মুস্কানকে ছেড়ে দেয়। মুস্কান 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে রেগে নিচে চলে আসে। কয়েক সপ্তাহ পরে নাদিয়া আন্টি বেড়াতে আসে মুস্কানদের বাসায়। সে বেশ হাসি খুশি সবার সাথে, সে হেসে হেসে কথা বলছে। হঠাৎ করে এই কথার মাঝখানে সে সোনিয়া বেগমকে বলে ওঠে, আপা, একটা খুশির খবর ছিল। সোনিয়া বেগম এবং সবাই নাদিয়া বেগমের দিকে তাকায়। কি ব্যাপার বেন, অমন অবাক হয়ে তাকানোর কি আছে? আমি তো খুশির কথা বলতে চেয়েছিলাম। তাহলে দেরি কেন? খুশির খবরটা বলে ফেলেন। মুস্কান আমার বাসায় থাকাকালীন মুস্কান একটা ক্লাসমেট ছিল, নাম হচ্ছে আরিয়ান। ব্যবসায়ী, বাবার একমাত্র ছেলে। বর্তমানে সে ঢাকায় তার বাবার ব্যবসা দেখাশোনা করছে এবং পড়াশোনাও করছে। শিক্ষিত, স্মার্ট, ভদ্র, সম্ভ্রান্ত পরিবারের। তারা আনুষ্ঠানিকভাবে আমার কাছে মুস্কানের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তাই আমি আপনাদের অনুমতি নেওয়ার জন্য এলাম। ছেলে সম্বন্ধে সবকিছু শুনে সবাই যেন খুব খুশি, কিন্তু সোনিয়া বেগম বলে উঠল, আগে মাহির বিয়েটা হলে ভালো হতো না? মুস্কান তো এখনো পড়ছে। সমস্যা নাই, ছেলে ভালো হলে আমরা মাহির জন্য ছেলে দেখি। 2 বোনকে না হয় একসাথেই তুলে দেব। কি? কথাটা শুনে মুস্কানের বাবা মা আর আপত্তি করলো না। বলল, আচ্ছা যদি ছেলেটা সত্যি ভালো হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। এদিকে ঘরে ঢোকার সময় কথাটা শুনে ফেলল রোশন। তার মাথার মধ্যে যেন আগুন জ্বলে উঠল, তার পৃথিবীটা যেন থমকে গেল। পেছন থেকে পিয়াল সবটা খেয়াল করলো। সে রোশনের কাঁধে হাত রেখে বলল, কি হলো? থমকে গেলি কেন? সে আগের মতো এখনো কি এড়িয়ে চলবি? দেরি হওয়ার আগেই মানুষের দরজায় কড়া নাড়তে হয় রোশন। তানিয়া কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করছে রোশনের চোখে। সে যখন কথা বলে চোখ দুটো বারবার একজন মানুষকে খুঁজে, আর সে হচ্ছে মুস্কান। একদিন বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। মাহি, পিয়াল, নোমান, রাহি সবাই মিলে হাসাহাসি করছে। মুস্কান রান্নাঘর থেকে চা নিয়ে আসছিল। ঠিক তখনই তানিয়া খেয়াল করলো রোশনের চোখ আবার মুস্কানের ওপর। মুস্কান হাসছে, ঠোঁটের অজান্তে হাসি ফুটে উঠছে। তানিয়ার বুকের ভেতরটা যেন হিংসায় জ্বলে উঠল। সেদিন রাতেই নিজের রুমে একা বসে ছিল তানিয়া। আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এত বছর পর ফিরে এসেও আমি তোমাকে হারাতে পারবো না। সেই প্রথম থেকে আমি তোমাকে ভালোবাসি। আমার সাথে কথা বলার পর, মেশার পরেও কখনো কোনোদিন তুমি আমাকে ভালোবাসতে পারলে না, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। পরের দিন দুপুরবেলা তপ্ত রোদ, চারদিকে কিছুটা নীরবতা। মুস্কান একা বারান্দায় দাঁড়িয়েছিল। তানিয়া ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, মুখে একটা মিষ্টি হাসি। মুস্কানের দিকে তাকিয়ে বলে,
হ্যাঁ মুস্কান, তোমার সাথে একটু কথা ছিল। মুস্কান ভদ্রভাবে হাসি দিয়ে বলে। ঠিক আছে আপু, বলো। তানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, এই রোশনটা তো তোমার ভাই, তাকে তুমি ছোটবেলা থেকেই চেনো, ওর সম্পর্কে সব জানো। মুস্কান একটু ভ্রু কুঁচকে বলল। মানেটা কি বুঝলাম না তো। তানিয়া দীর্ঘশ্বাস ফেলল, যেন সে অনেক কষ্ট নিয়ে কথা বলছে। বিদেশে থাকাকালীন রোশন আর আমি অনেক কাছে ছিলাম। কথাটা শুনে মুস্কানের বুকের ভেতরটা একটু কাঁপলো, কিন্তু সে কিছু বলল না। তানিয়া আবার বলা শুরু করলো। প্রায় প্রতিদিনই আমাদের কথা হতো, রাত জেগে গল্প করতাম, অনেক বিষয় শেয়ার করতাম, অনেক কিছুই। বন্ধু মানে তো এমনটাই হওয়া উচিত।